চোখের সামনেই নিজের ভালোবাসার স্বামীর সাথে নিজের বেস্ট ফ্রেন্ডকে বউরূপে দেখতে হবে কোনোদিনও কল্পনা করেনি মন। এই কি সেই আদ্রাপ যার হাত ধরে পরিবারের সাথে বিচ্ছেদ করে চলে এসেছিল? এত ভালোবাসা কই গেল আদ্রাপের? শুধুমাত্র একটা বাচ্চার জন্যই কি সব? ভেবেছিল আদ্রাপকে আজ মনের জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা দিবে, কিন্তু মন নিজেই যে এখানে সারপ্রাইজড হয়ে যাবে তা কল্পনা করেনি। ফাঁসেই নেহা কুটিল হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। মন বেদনা ভরা চোখে আদ্রাফের দিকে তাকালো। তা দেখে আদ্রাফ বিরক্তি মাখা কণ্ঠে বলে উঠল, আরে দরজার সামনে থেকে সরাও, আমাদেরকে ঢুকতে দাও। নতুন বউকে দরজার সামনে এভাবেই দাঁড়িয়ে রাখবে নাকি? মন স্তব্ধ। সত্যি কি এটা আদ্রাফ? মন কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, তুমি মজা করছো তাই না আদ্রাফ? ফাঁসের রুম থেকে তখনই শাশুড়ি মা বেরিয়ে এসে আদ্রাফকে এই রূপে দেখে খুশিতে বাখারা। ওনার তো অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হলো। ছেলের দ্বিতীয় বিয়ে, আর যাকে চেয়েছে বউরূপে তাকেই পেয়েছে। আর কী বা লাগে? এতদিন পরে আমার পোলাটার একটা সুবুদ্ধি গজিয়েছে। আসো মা। শাশুড়ি মা নেহাকে উদ্দেশ্য করে ঘরে ঢুকাতে ঢুকাতে বললেন, আরে আশ্চর্য, এখানে মজার কি দেখছো তুমি? বিয়ে করেছি তা তো দেখছই। আদ্রাপ বলল। মনে যেন কথাটা বলতেই ভুলে গেল। দপ করে বসে পড়ল মেঝেতে। আদ্রাপ আর নেহা দুজনেই একসাথে মনকে পেরিয়ে রুমে ঢুকে যায়। আর সেই দিকে মন কান্নামাখা চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে নেহা রুম থেকে বেরিয়ে উঠে বলল, মন, তুই তো জিনিসপত্রগুলো অন্য রুমে নিয়ে যা, কারণ এখানে আমার জিনিসপত্রগুলো রাখতে হবে। আর তুই তো আজ থেকে এই রুমে থাকবি না, তাই তো সব জিনিস অন্য রুমে নিয়ে যাওয়াই ভালো। এই কথা বলে নেহা রুমে ঢুকে যায়। মন উঠে দাঁড়ালো। নিজেকে শক্ত হতে হবে। কার জন্য কান্না করবে সে? এই মানুষটার জন্য, যে কিনা তাকে মাঝপথে এসে ছেড়ে দিচ্ছে তার জন্য? মন চোখের পানি মুছে সে রুমের দিকে অগ্রসর হলো। এতদিন এই রুমটা তার ছিল, কিন্তু এখন আর নেই। মন রুমে গিয়ে দেখলো নেহা বিছানায় বসে আছে, আর আদ্রাপ নেই। মনে হয় ওয়াশরুমে, হয়তোবা সারাদিন অনেক দখল গিয়েছে তাই শাওয়ার নিতে ঢুকেছে। যেখানে যাক না কেন ওই মানুষটা, মন আর ভাববে না ওই মানুষটার কথা। মন আস্তে আস্তে নিজের রুম থেকে সব গুছিয়ে নিল। সব নিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় শেষবারের মতো তাদের ভালোবাসা রুমটার দিকে তাকালো। এখান থেকে এই রুম আর তার নেই, অন্য আরেকজনের। আদ্রাফের সাথে এই রুমে তার অনেক স্মৃতি। এই তো, এই জায়গায় আদ্রাফ প্রতিদিন রাতে এসেই তার খোঁপায় বেলি ফুল গেঁথে দিত। মানুষ কিছুদিনের মধ্যে এভাবে কেমনে বদলে যেতে পারে? ভাবতে দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল মনের। আর তাকাবে না সে এই রুমের দিকে। যতই তাকাবে ততই কষ্ট পাবে। তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে রুম থেকে গেস্ট রুমে চলে গেল মন। গেস্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়ল। আদ্রাপ তো মনের অবস্থা জানতো, তারপরেও মনের সাথে এমনটা কিভাবে করতে পারলো? আর আর নেহা বা কেমন? ওকে জানতো না মন এই আদ্রাফের জন্যই পরিবারের সাথে বিচ্ছেদ করে চলে এসেছে। আর জানলেও বা কি, ও তো বান্ধবী ভাবতই না। আর ও তখন থেকে আদ্রাপকে পছন্দ করতো। ছোট থেকেই আমার পছন্দের জিনিসগুলোর উপর নেহার নজর ছিল। ওর সাথেই থাকতাম প্রায় সময়। একই এলাকায় বাসায় হওয়ায় ওকে আপন ভেবে সব কথা বলতাম। আমি ওকে বেস্ট ফ্রেন্ড ঠিকই ভাবতাম, কিন্তু ও কোনোদিন ভাবতো না। মা মারা যাওয়ার পরে বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। বিয়ে করতে চাইনি, কিন্তু সবার জোরাজুরিতে আমার আরেকটা মা দরকার ভেবে বিয়ে করেছেন। হ্যাঁ, সবার সামনে আমি একটা আদর্শ মা পেয়েছি ঠিকই, কিন্তু আসলে কি তা? প্রথম 1 বছর ঠিকই ছিল। এরপর আরেকটা বোন হওয়ার পর সব রূপ বেরিয়ে আসে। কিন্তু দিন যতই যায় বাবাও ওই পক্ষেই হয়ে গেল। আমার পড়াশোনাও ঠিকভাবে করতে দিত না। সারাদিন রান্না বান্না সব কাজ আমাকেই করতে হতো। তার উপর সৎ মায়ের অত্যাচার তো আছেই। কোনো কাজ ঠিক মতো হলেই মারধর করতো। এর উপর বোনটার কড়া নজরদারি তো আমার উপর ছিল। একটা কাপড় পছন্দে থাকলে সেটাও সৎমা তার বোন একসাথে নিয়ে যেত। দিতে না চাইলে মারধর করতো। বাবাকে উল্টাপাল্টা বোঝাতো। সবাই ওর কথাই শুনতো। বাবাও আমার কথা বুঝতে চাইতো না। ছোটবেলা থেকেই নেহার সাথে বন্ধুত্ব আমার। ও আমার সম্পর্কে সবই জানতো। ঠিক সেই সময় আতরাফ নামক পুরুষের আগমন আমার জীবনে। সে আমাদের কলেজের সিনিয়র ব্যাচের ছিল। প্রথম কয়েক মাস লুকিয়ে থাকতাম তার কাছ থেকে, কিন্তু এরপর আর পারিনি। তার ভালোবাসা জেদের কাছে হেরে গিয়েছি। সে কলেজের প্রায় মেয়েই আদ্রাফকে পছন্দ করত। তেমনিভাবে নেহাও ছিল তাদের মধ্যে, কিন্তু আমি ওকে আমার জীবনে জড়াতে চাইনি। ওর পাগলামির জন্যই আমার পরিবারের অবস্থা সব বলেছিলাম। সে তার মাকে নিয়ে গিয়েছিল প্রস্তাব নিয়ে, কিন্তু আমার সৎ মা সৎ বোন এটা সহ্য করতে পারেনি। ওরা আমার ভালো পরিবারে বিয়ে হোক এটা চায়নি।
বাবাকে বলে ওদের অপমান করে বের করে দিয়েছিল। এরপর আমার পড়াশোনাও বন্ধ করে দেয়। বাহিরে যাওয়া একেবারেই বারণ। এসব কিছুই নেহা জানতো। হয়তোবা উপরে ভালো স্বাস্থ্য, মনের ভিতরে অন্য কিছু ছিল। নেহার সাহায্যেই এক রাতে আদ্রাফের সাথে এক কাপড়ে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। কিন্তু শাশুড়ি মাকে অপমান করেছিল, তাই তিনি আমাকে মানতে পারেননি। এ বিয়ের জন্যই হয়তো আমার প্রতি নেহার অনেক ক্ষোভ, কারণ আদ্রাফকে সেও অনেক পছন্দ করত। সে তার খেলার চাল হিসেবে শাশুড়ি মাকে বেছে নিল। এরপর বাচ্চা না হওয়ার জন্য শাশুড়ি মা প্রতিদিনই খোঁটা দিত, আর আদ্রাফকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিত। 1 বছরের প্রেম আর 2 বছরের সংসার জীবনে আদ্রাফ কোনোদিনও আমার হাত ছাড়েনি, সবসময় ছায়ার মতো পাশে ছিল। শাশুড়ি মার কথায় আমি যখন মন খারাপ করতাম, তখন আদ্রাফের কথায় ভরসা পেতাম। সে বলতো, দেখো মন, আমার বয়স হয়েছে, এই বয়সে নাতি নাতনির একটা শখ থাকে মানুষের, ঠিক আমারও তেমনি আছে। আমি সবসময় তোমার পাশে আছি। বাচ্চা আল্লাহ যখন চাইবে তখনই দিবেন, কিন্তু ওনারা মুরব্বী মানুষ, এটা বোঝালেও বুঝতে চাইবে না। এই দেখো, এই হাটটা দৌড়েছি ছাড়ার জন্য নয়, সারা জীবন একসাথে থাকার জন্য। অন্তত আজকে দিনটা হলেও অপেক্ষা করতে পারলো না সে। কিছুদিন ধরে যে বাসায় আসতে দেরি করতো, কথা বলতো না ঠিক মতো। এসব ভাবতে ভাবতে চোখ ভিজে এলো মনের। আদ্রাফ ওয়াশরুম থেকে বেরিয়ে রুমের দিকে তাকাতেই কি যেন ফাঁকা ফাঁকা মনে হলো। কাপড় নেওয়ার জন্য আলমারির কাছে যেতেই দেখতে পেল ওখানে মনের কাপড়ের জায়গায় নেহা কাপড় রাখছে। আদ্রাফ নেহাকে উদ্দেশ্য করে বলে, এখানে তো মনের কাপড় ছিল, ওগুলো কোথায়? আর তুমিই বা আমাদের আলমারিতে কাপড় কেন রাখছো? বাহরে, এখন থেকে তো এটা আমাদেরই রুম, মনের রুম তো পাশেরটা, ওর কাপড় কেন আমাদের রুমে থাকবে বলো? আদ্রাফের হঠাৎ করে খারাপ লেগে উঠল। এই 2 বছরে মনকে ওকে ছাড়া কোনো দিনও থাকেনি। হাজারো রেগে থাকলেও রাতের মাঝখানে চলে আসতো আদ্রাফের পাশে। মেয়েটা আজ একা থাকবে ভাবতেই খারাপ লাগলো। আর এই আলমারিটা তো মনের ভীষণ প্রিয় ছিল, এভাবেই তার অধিকার এত তাড়াতাড়ি ছেড়ে দিল? রুমে চারদিক তাকাতেই কোথাও যেন একটা শূন্যতা অনুভব করলো আদ্রাফ। কি হলো? কোথায় হারিয়ে গেলে? আমি খাবারের ব্যবস্থা করে বলে আসতেছি মনকে, কেমন? নেহার কথায় আদ্রাফের খেয়াল আসলো। আদ্রাফ নেহাকে ডাকার আগে নেহা বেরিয়ে গেল রুম থেকে। দরজা ধাক্কার শব্দে মনের খবর হলো। সে তাড়াতাড়ি চোখ মুছে উঠে দরজা খুলে দেখলো নেহা দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখ করে। বোঝাই যাচ্ছে অনেক খুশি আসছে। হবেই বা না কেন, সে তো আজ আমার সবচেয়ে পছন্দের জিনিসটাই নিতে পারলো। মন, আমাদের জন্য খাবার রেডি করিসনি? একটু রেডি করলে ভালো হতো। জানিসই তো আজ অনেক দখল গেছে আমাদের দুজনের। একটু তাড়াতাড়ি কিছু একটার ব্যবস্থা কর তো। নেহা বলল, তুই রুমে যা, আদ্রাফের কিছু লাগতে পারে, আমি খাবারের ব্যবস্থা করছি। নেহা, তুই তো সবই জানতি আমার ব্যাপারে, তবু কেন এমন করলি আমার সাথে? মন শোন, আদ্রাফ তোকে নয়, আমাকে ভালোবাসে। ওই সময়টা মোহের ছিল, এবং এখন সেটা সে বুঝতে পেরেছে, তাই আমার কাছে ফিরে এসেছে। তুই প্লিজ আর অশান্তি করিস না। সত্যিই ভালোবেসে থাকলে আমাদের দুজনকে ছেড়ে দে। নেহা চলে গেল আবার তার রুমে, আর আমি রান্না করে চললাম। আজকে রাতটাই তো আসি এখানে, যাওয়ার আগে আদ্রাফের খুশির দিনে ওর পছন্দের খাবারটাই না হয় রান্না করি। আদ্রাফ গরম গরম খিচুড়ির সাথে বোনা ইলিশ মাছ খুব পছন্দ করে। এই অল্প সময়ে এটাই করা যায়। মন ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে রান্না করার কাজে লেগে যায়। যতই হোক, আজ মনের নিজেরও সবচেয়ে খুশির দিন। রান্না শেষ করে সব টেবিলে সাজিয়ে মন নেহাকে ডাক দিল আদ্রাফকে নিয়ে আসার জন্য। ওরা আসার আগেই মন গেস্ট রুমে গিয়ে দরজা আটকে দিল। তার আজ খাওয়ার কোনো মুড নেই। আদ্রাফ টেবিলে এসে বসতেই দেখতে পেল তার পছন্দেরই সব খাবার সেখানে। টেবিলে তার মা আর নেহা পাশে বসলো। কোথাও যেন প্রতি মুহূর্তে মুহূর্তে শূন্যতা অনুভব করছে আদ্রাফ। এই 2 বছরের প্রতিটা দিনই মেয়েটা খাওয়ার সময় তার পাশে দাঁড়িয়ে থাকতো, এটা ওটা দিয়ে দিত। আজকেও দায়িত্ব শেষ। আদ্রাফ নিজেই তো মনে থেকে সে অধিকারটা কেড়ে নিয়েছে। ভাবতেই এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর অন্যদিকে মন রুমে আলমারি খুলে প্রেগনেন্সি রিপোর্টটা বের করলো। আজ সবচেয়ে খুশির দিন হওয়ার কথা ছিল, অথচ কি নিয়তি। আজ রাতে সে অনেক দূরে চলে যাবে এই বাড়ি ছেড়ে, যেখানে আদ্রাফ নামক কোনো ছায়াও থাকবে না। দরজা ধাক্কানো শুনে মন দরজা খুলে দেখতে পেল আদ্রাফ ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। আদ্রাফকে দেখে মন মুখ ঘুরিয়ে নিল। রাগ করেছ? রাতে খাবে না? তুমি জানো না, না খেলে শরীর খারাপ করবে, নাও খেয়ে নাও। আদ্রাফ বলল,
এখন আমার কথা আর আপনার ভাবতে হবে না। অন্য কাউকে আপনার সেই জায়গাটা আপনি দিয়ে ফেলেছেন। চলে যান আপনি। মন কান্না আটকিয়ে কথা বলে। আদ্রাব কিছু না বলে হাত ধুয়ে এসে মনকে ধরে বিছানার উপর বসিয়ে দিল। খাবারের প্লেটটা হাতে নিয়ে মনের মুখের সামনে লোকমা ধরল। মন খাচ্ছে না দেখে ধমকে বলে উঠল, তুমি জানো আমার রাগ উঠলে নিজেকে আয়ত্তে রাখতে পারি না। খাবে না কিছু একটা করে ফেলবো আমি। আদ্রাফের রাগ সম্পর্কে মন আগে থেকেই অবগত, তাই চুপচাপ খেয়ে নিল। খাওয়ার সাথে সাথে মন ওয়াশরুমের দিকে দৌড় দিল। মনের দৌড়ে যাওয়া দেখে আদ্রাফ তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। আদ্রাফের হঠাৎ খারাপ লেগে উঠল। মেয়েটা কি অসুস্থ? না, ওর তো প্রায়ই এরকম হয়। হয়তোবা এমনি জোর করে খাওয়ার জন্য হয়েছে। বমি করে এসে মন শুয়ে পড়ল। আদ্রাফ সব পরিষ্কার করে এসে মনের পাশে বসলো। মন তা দেখে অন্য পাশে মুখ ঘুরিয়ে রাখলো। তা দেখে আদ্রাফ মুচকি হেসে বলল, আমার দিকে তাকাতেও এখন ঘৃণা করে, তাই না? আপনি আপনার ডিভোর্স লেটার ঠিক সময়েই পেয়ে যাবেন। আমি বুঝেছি আপনি আপনার কথা রাখার জন্য আমাকে ডিভোর্স দেননি, কারণ আমার এই বাড়ি ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই। তাই আপনি একদিন বলেছিলেন সারা জীবন আমার পাশে থাকবেন, এই হাত ধরেছিলেন। কিন্তু আপনি আপনার সব কথা যখন রাখতে ব্যর্থ হয়েছেন, তা ডিভোর্সের জন্য কেন আর আটকে থাকবেন বলুন? তুমি চাইলে নেহার সাথে মিলেমিশে একসাথে থাকতে পারো, ডিভোর্স না দিয়েই। মন তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলে উঠল, হ্যাঁ আমি চাইলে। কেন, আপনি কি এখন আর আমাকে চান না? আদ্রাফ বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠল, উফ মন, তুমি সবসময় একটু বেশি করে ফেলো। আজকে আপনাদের বিয়ের প্রথম রাত। পাশের রুমে আপনার দ্বিতীয় স্ত্রী আপনার অপেক্ষায় আছে, যান। মন বেদনা ভরা চোখে বলল। আদ্রাফ মনের কথা শুনেই মাথা নিচু করে বেরিয়ে আসতে নিলেই দরজার সামনেই পিছন থেকে মনের কথায় দাঁড়িয়ে গেল। অভিনন্দন জানানো হয়নি আপনাদের। অভিনন্দন দুজনের জন্য। দোয়া করি সারা জীবন যেন একসাথেই বাঁচতে পারেন। কথা দিয়ে কথা রাখিয়েন। আশা করি সুখে থাকবেন। শুভকামনা রইল। এই বলে মন আদ্রাফের মুখোমুখি এসে দরজা বন্ধ করে দিল। আদ্রাফ কিছুক্ষণ মনের দরজার সামনে দাঁড়িয়ে থেকে তারপর নিজের রুমে চলে যায়। তার হঠাৎ করে ভীষণ খারাপ লেগে উঠল। মনে হচ্ছে যেন কিছু একটা হারিয়ে ফেলতে চলেছে সে। মনের জন্য ভীষণ খারাপ লাগছে তার। মেয়েটা বিয়ের পর একটা রাতও আদ্রাফকে ছেড়ে থাকেনি। আজ কীভাবে থাকবে? হয়তোবা সারা রাত কান্না করবে, কিন্তু আদ্রাফেরই বা এছাড়া আর কোনো উপায় নেই। তার ফাঁকা ফাঁকা লাগছে ভীষণ। মন দরজা বন্ধ করে এসে মেঝেতে বসে পড়ল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। আদ্রাফ কিভাবে পারলো এই কাজটা করতে? তারই পাশের রুমে হয়তোবা আদ্রাফ এখন অন্য নারীতে নিজের সুখ খুঁজে নিচ্ছে। অন্য নারীতে এটা ভাবতে সব কান্নারা যেন গলায় এসে আটকে যাচ্ছে। মন কিভাবে থাকবে আদ্রাফকে ছাড়া? এই দিনটা দেখবে কোনোদিনও কল্পনাও করেনি মন। আর নেহা কিভাবে পারলো এভাবে বোনের সমান বান্ধবীটার সাজানো গোছানো সংসারটা এক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে? এসব ভাবতে ভাবতে মনের চোখ গড়িয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ে। মন চোখ মুছে আবার উঠে দাঁড়ালো। সে আর কাঁদবে না বলে তবুও কান্না চলে আসে। মন উঠে আলমারি খুলল। তার এখনো অনেক পথ চলার বাকি আছে। মন নিজের পেটের উপর হাত রেখে বিড়বিড় করে বলে, তুই চিন্তা করিস না সোনা, তোকে এসবের ছায়াও পড়তে দিব না আমি। অনেক দূর এগিয়ে নিয়ে যাব তোর এই মায়ের উপর ভরসা রাখছো না। বাচ্চার কথা ভাবতে আবারও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। মন আলমারি থেকে আদ্রাফ তাদের বিয়ের বাঁধানো করা ছবিটা হাতে নিল। হাজার হলেও 3 বছরের ভালোবাসা তাদের। কেমনে ভুলবে এত সুখের সময়গুলো মন? এই রুম থেকে জিনিসগুলো আনার ফাঁকে এটাও নিয়ে এসেছিল মন। এটাও সাথে করে নিয়ে যাবে সে। প্রেগনেন্সি রিপোর্টটা রুমের টেবিলের উপর রেখে দিল। এটা আদ্রাফের দেখা উচিত। সব কিছু গুছিয়ে নিয়ে শেষবারের মতো বাড়িটা দেখে নিল মন। হয়তোবা পাশের রুমে আদ্রাফ মনের এই বাড়ির প্রথম দিনের মতো অন্য নারীর সাথে ভালোবাসাময় কথোপকথন করছে। আচ্ছা, কাল সকালে যখন আদ্রাফ উঠে মনকে এ বাড়ি আর দেখবে না, তখন কি তার খারাপ লাগবে না খুশি হবে? আর নেহা তার শাশুড়ি মাও বা কেমন করবে? হয়তো বলবে যাক, আপদ বিদায় হয়েছে। মন তার কাপড়া তাদের বিয়ের ছবি বুকে জড়িয়ে নিয়ে বেরিয়ে গেল ওই বাড়ি থেকে।
মাত্রই বোর ফুটতে শুরু করেছে। রাস্তায় এসে শেষবারের মতো বাড়িটাকে দেখে নিল। মনে পড়ে গেল এ বাড়িতে প্রথম দিনগুলো কতই না সুখে ছিল। সময়ের ব্যবধানে সব হারিয়ে গেল। মন বাড়িটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, ক্ষমা করে দিলাম তোমাকে আদ্রাব, ক্ষমা করে দিলাম আম্মা, নেহাকেও। আসলে সব পরিস্থিতি চাপে হয়েছে। তোমাকে তো আমি কোনোদিনও ভুল বুঝতে পারবো না, কারণ তুমি যে আমার একমাত্র প্রথম আর শেষ ভালোবাসা। মন থেকে দোয়া করি ভালো থেকো আদ্রাব, নিজের খেয়াল রেখো আদ্রাব। কান্না চোখে এসব বলেই মেন রাস্তার দিকে অগ্রসর হলো মন। একদম সকালে একটা বাস যায় এদিকে, এটাও আদ্রাবের কাছ থেকে জানা। মন তাড়াতাড়ি স্টেশনে গিয়ে দেখলো বাসটা আছে, ছাড়বে কিছুক্ষণ সময়ের মধ্যেই। মন উঠে বসে পড়লো ওই গাড়িতে। এই প্রথম আদ্রাবকে ছাড়া ও একা কোথাও পাড়ি দিচ্ছে। তার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে ঢাকার অদূরেই একটা আশ্রম। এটা মনের নিজেরই খোলা। যখন কোনো বাচ্চা হচ্ছে না তখন মন অসহায় বাচ্চাদের জন্য এটা বানিয়েছে 1.5 বছর একটু একটু করে। এটা সম্পূর্ণ ক্রেডিটই আদ্রাবের। সে বিয়ের পর মনকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছিল। নিজ দায়িত্বে আদ্রাব তার মাস বেতন থেকে মনের অ্যাকাউন্টে টাকা দিত। সব কি জামাই থেকে পারমিশন নিয়ে করতে হয় নাকি? তুমিও তো কিছু একটা করবে এই টাকা দিয়ে, আমার বিশ্বাস। ঠিকই মন করেছিল এটা। ভেবেছিল বিয়ের 2 বছর বিবাহ বার্ষিকীর পর আদ্রাবকে এখানে এনে সারপ্রাইজ দিবে। আর এতগুলো বাচ্চা যখন আদ্রাব মনকে বাবা মা বলে রাখবে, তখন তাদের আর কোনো কিছুই অপূর্ণ মনে হবে না। এটা ঠিকই করেছিল, কিন্তু আদ্রাবকে আর সারপ্রাইজ দেওয়া হলো না। এখন থেকে ওই আশ্রমে মনের বাড়ি। মন এসব ভাবতে ভাবতে চলন্ত বাসে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকে। তার প্রিয় জায়গাটা শেষবারের মতো দেখে নিল। সকালে উঠে আদ্রাব স্বভাব অনুযায়ী তার ডান পাশে তাকালো। তাকিয়ে দেখলো জায়গাটা খালি। প্রতিদিনই এই জায়গাটা মনের দেখার সবচেয়ে অভ্যাসে পরিণত হয়েছিল। তার হঠাৎ করে বুকটা চিনচিন করে উঠল। ফাঁকা ফাঁকা লাগছিল রুমটা। নেহা এসে আদ্রাবের সামনে হাঁপাতে লাগলো। আদ্রাবকে মন নেই বলতে আদ্রাব তাড়াতাড়ি উঠে সে রুমে গেল। রুমে গিয়ে টেবিলের উপর চোখ পড়তে থমকে যায়। আদ্রাব রিপোর্টটা নিয়ে মেঝেতে ধপ করে বসে পড়ল। খুব বড় কিছু হারিয়ে ফেলেছে মনে হচ্ছে আদ্রাবের। আদ্রাব সেই রুমটাতে ঢুকে স্তব্ধ হয়ে যায়। টেবিলের উপর মনের প্রেগনেন্সি রিপোর্টটা জল জল করে উঠল। ওটা হাতে নিয়ে মেঝেতে ধপ করে বসে পড়ল। হঠাৎ করে বুকটা মোচড় দিয়ে ওঠে। সব কিছুই যেন ফাঁকা ফাঁকা লাগছে। মন এভাবে আদ্রাবকে ফেলে চলে যাবে তা কোনোদিনও কল্পনা করেনি। অবশ্য ও তো এটাই চেয়েছিল, যাতে মন তাকে ঘৃণা করে ফেলে চলে যায়। তবুও কি যেন নাই নাই মনে হচ্ছে। মেয়েটা কোথায় গেল? এই জীবনে মেয়েটার তো আপনজন বলতে কেউই নেই। মনের সাথে সাথে তার অস্তিত্বকেও হারিয়ে ফেলল আদ্রাব। এই সময় মেয়েদের পাশে তার সবচেয়ে আপনজন থাকে, কিন্তু কি দুর্ভাগ্য মনের, মেয়েটার পাশে আজ কেউ নেই। ও আরও একা হয়ে পড়েছে। মনের কথা ভাবতেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, কি বলেছে এই কথা? কষ্ট পেলে ঠিকই কান্না আসে, তাদের মনেও তো ঠিকই কষ্ট পায়। আজ তার অস্তিত্বকে সে হারিয়ে ফেলল, কিন্তু এটা ছাড়াও যে আর কোনো উপায় ছিল না আদ্রাবের। সে তো চায়নি মনকে হারাতে। নিয়তি যে বড়ই নিষ্ঠুর। আদ্রাব রিপোর্ট নিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর ওর যাওয়ার পানে নেহা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। নিয়তি এমন কেন? মনের আশ্রমে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর গড়িয়ে এলো। এই জায়গাটা শহর থেকে একটু দূরে, একটু নীরবই বলা যায়। মন আশ্রমের গেট দিয়ে ঢুকতে যাবে, 20-25টা বাচ্চা মনের দিকে এগিয়ে আসে। বাচ্চাগুলো মনমা বলে হাঁক ছেড়ে দৌড়ে জড়িয়ে ধরলো মনকে। মনকে একে একে সব বাচ্চা নালিশ করতে লাগলো। মনের উদ্যমানে কে কাকে মেরেছে, কে কাকে খেলায় নেয়নি, সব কথা নিয়ে বাচ্চাগুলো মনকে ঘিরে ধরলো। বাচ্চাগুলো এমনই করে মন আসলে, একদিনই সব নালিশ দিয়ে ফেলবে। আর মনও শান্তি মাথায় তা বোঝায় ওদের। ওরা যে মনকে আরেকটা মা হিসাবে মানে। মেহু আশ্রমের বাহিরে গেটের দ্বারে মনকে দেখে বাচ্চাগুলোকে খাওয়াতে পাঠিয়ে দিল। লিয়া মনের কাছে ব্যাগ রেখে বলে উঠল, আরে আপু যে, এ অসময়ে তো আপনি আসেন না আপু? আজকে এখানে থাকবেন? ব্যাগ নিয়ে আসছেন যে আপু? হ্যাঁ, আজ থেকে এটাই আমার একমাত্র আশ্রয়স্থল মেহু। মন অদূরেই তাকিয়ে মলিন হেসে বলে উঠল। লিয়া আর কিছু বুঝতে না পেরে মনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। মন তার চাহনি দেখে বলে উঠল, পরে বলবো সব, এখন আমাকে কি এখানেই দাঁড়িয়ে রাখবে লিয়া? লিয়া তা শুনে লজ্জায় কুঁকড়ে গেল। তাড়াতাড়ি মনের কাছ থেকে ব্যাগ নিয়ে বলে উঠল, আসেন আপু।
লিয়া মেয়েটার কেউ নেই। ভার্সিটিতে পড়াকালীন মেয়েটার সাথে পরিচয় মনের। মা বাবা কেউ নেই। ছোটবেলা থেকে আশ্রমে বড় হয়েছে। এরপর 2-3টে টিউশন করে একটা হোস্টেলে থাকতো। মন যখন অনার্স ফাইনাল দিবে তখন লিয়া মাত্রই অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাডমিট হয়েছিল। একই কলেজে হওয়ার সুবাদে আদ্রাপও চিনত লিয়াকে মনের জন্য। আদ্রাপকেও ভীষণ সম্মান করত লিয়া, ভাইয়ের মতো করে। আর আদ্রাপ বোনের মতো করে লিয়াকে স্নেহ করত। তাদের সম্পর্কটাও ভাই বোনের মতোই অনেক সুন্দর ছিল। তখন থেকে একটু আধটু কথা বলতে বলতে তাদের মধ্যে বোনের মতো একটা সম্পর্ক এসে গিয়েছিল। ভীষণ ভালো মনের মেয়েটা। এরপর মনের বিয়ে হয়ে যাওয়ার পরও লিয়ার সাথে যোগাযোগ ছিল, কিন্তু আদ্রাপের ব্যস্ততার কারণে ওর সাথে আর হয়নি। মন যখন আশ্রম খুলল তখন লিয়াকে বলল এই ব্যাপারে। লিয়াও রাজি হয়ে যায়। এরপর আশ্রমে দেখাশোনা সব লিয়াই করত। সেও পড়াশোনার ফাঁকে একটা পার্ট টাইম চাকরি করত। ওখান থেকে কিছু টাকা আশ্রমের বাচ্চাদের জন্য খরচ করত, আর বাকি টাকাগুলোই মনই দিত প্রতি মাসে মাসে। মনকে নিয়ে ছোট রুমটাতে নিয়ে গিয়ে বসিয়ে বলল ফ্রেশ হয়ে নিতে, সে খাবার আনছে। মন গিয়ে বিছানার উপর বসলো। ভাবতে এক অন্যরকম লাগছে মনের। আদ্রাপকে আর দেখা হবে না। প্রতিদিন আদ্রাপ অফিস থেকে এসে মনের খোপায় বেলিগুলো ফুল গুজে দিবে না। আদ্রাপের কাছে আর কোনো কিছুরও আবদার করতে পারবে না। আজকের পর প্রতিটা রাতে আদ্রাপকে ছাড়া থাকতে হবে। আজকের পর আর কেউ তার অভিমান ভাঙাতে আসবে না। সে কি আদ্রাপকে কোনোদিনও বলতে পারবে? তার এখনো মনে হচ্ছে আদ্রাপ তাকে ভালোবাসে। না হলে কাল রাতে খাবার আনতো না। মন একটা মলিন হাসি দিয়ে আপন মনে বিড়বিড় করে উঠল। হয়তো এতদিনের মায়া ভুলতে পারেনি। কি হবে তার বাবুর? সে কি তার বাবুকে বাঁচাতে পারবে এই সব কিছু থেকে? এসব ভাবতে ভাবতে সব কান্নারা যেন গলায় এসে আটকে গেল। মাথাটা বার হয়ে আসছে, গা গুলিয়ে উঠল। সে মুখ চেপে ধরে ওয়াশরুমের দিকে ছুট লাগালো। লিয়া খাবার নিয়ে এসে দেখতে পেল মন ওয়াশরুমের দরজায় হেলান দিয়ে বসে আছে, আর চোখ দিয়ে পানি পড়ছে। মুখটা কেমন জানি ফোলা ফোলা লাগছে। লিয়া দৌড়ে এসে মনের কাছে বসে পড়ল। আপু, কি হলো আপনার? মন লিয়ার দিকে তাকিয়ে লিয়াকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠল। আমার নিয়তিটা এমন নিষ্ঠুর কেন হলো বোন? সব শুনে লিয়া স্তব্ধ হয়ে যায়। সে ভাবেনি আদ্রাপ এমন কিছু করবে। আদ্রাপ কেন এমন করলো মুনাফুর সাথে? তার নিজেরও এখন ভীষণ খারাপ লাগছে মনের জন্য। সেই দিনটা বাচ্চাদের সাথে হাসি খুশিভাবে কেটে গেল মনের। রাতে মন শোয়ার বিছানা গোছাতেই দেখল লিয়া মাথা নিচু করে হাত কষলে ওর সামনে এসে দাঁড়ালো। কি লিয়া, শুবে না? আসো, মন বলল। আসলে আপু, লিয়া নিচের দিকে তাকিয়ে হাত কসলাতে থাকলো। মন লিয়ার সামনে এসে মুচকি হেসে বলল, হ্যাঁ বলো, কিছু কি বলতে চাও? আপু, আশ্রমের বাচ্চাদের খাবার প্রায় শেষের পথে। আমি আপনাকে কল করতে চেয়েছিলাম, কিন্তু দেখি আপনিই তো চলে এসেছেন। আর কয়েকদিন হবে খাবারগুলো মাত্র। আপনিও এই অবস্থায়, আমার ভীষণ খারাপ লাগছে। লিয়া মাথা নিচু করে কথাগুলো বলল। আরে টেনশন করিও না আপু, আসি না, তুমি শুধু এদিকে দেখাশোনা ভালো করে করবে। আমি কালকে চাকরির খোঁজে বের হব, সার্টিফিকেট নিয়ে এসেছি আমি। মন মুচকি হেসে বলল, কিন্তু আপু, আপনি এই অবস্থায় চাকরি করবেন? লিয়া বলছে, আরে সমস্যা নেই, দেখি কি হয়। তুমি শোও এখন। বাচ্চারা কি শুয়ে পড়েছে? জি আপু। দুজনে শোয়ার পরে মন ওপাশে ফিরে কেঁদে উঠল। তার নিয়তিটা এমন হবে সে ভাবেওনি কখনো। যতই লিয়ার সামনে মেয়েটার টেনশন কমানোর জন্য শক্ত থাকুক না কেন, ভিতরে ভিতরে সে যে গুড়িয়ে যাচ্ছে একদম। কই খুঁজবে সে চাকরি? আর এখন বা কোনো মতে চলে গেলেও 5-6 মাসের সময় কি করবে সে? ঘুম যেন ধরাই দিচ্ছে না এসব ভাবতে ভাবতে। কি করবে সে? কেমন করে এই আশ্রমটা চালিয়ে নেবে মন? চোখ বন্ধ করতে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল মনের। আদ্রাপ সে সকালে রুমে ঢুকে দরজা বন্ধ করেছিল আর খুলেনি। রাতেও আর খাবার খেতে বের হয়নি। আজকে রাতটা সবচেয়ে বেশি ফাঁকা ফাঁকা লাগছে তার কাছে। রুমের চারদিকেই শুধু মনের স্মৃতি। এক পলকের জন্য যদি মেয়েটাকে দেখতে পারত। এই 2 বছরে প্রথম তার বুকের কোথাও শূন্যতা অনুভব হচ্ছে আদ্রাপের। এসব ভাবতে ভাবতে হঠাৎ মাথা ধরে শুয়ে পড়ল আদ্রাপ। আবারও ব্যথাটা বেড়েছে। আদ্রাপ উঠে পাশের টেবিল থেকে ওষুধ বক্সটা নিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ল।
কাল সকালে নেহাকে নিয়ে মনের চেনা জানা সব বান্ধবীদের কাছ থেকে খোঁজ নেবে, অন্তত দূর থেকে হলেও ওকে দেখে আসবে। কেটে গেল ৩-৩টে মাস। সময় কারোর জন্য থেমে থাকে না, সে নিজের মতোই বহমান। মন নিজের জীবনকে গুছিয়ে নিয়েছিল ঠিকই, কিন্তু আস্তে আস্তে তার চলাফেরায় খুবই কষ্ট হয়। অন্যদের মতো স্বাভাবিকভাবে চলতে পারে না মন। হাঁটতে ফিরতে ভীষণ কষ্ট হয় তার। সেদিনের পর দিনে মন চাকরির খোঁজে বেরিয়েছিল। পথের মধ্যে ওকে একা পেয়ে অনেকেই কুপ্রস্তাবও দিয়েছিল ঠিকই, কিন্তু মন এসবকে পাত্তা না দিয়ে এগিয়ে চলেছিল। সে জানত সমাজে এইভাবে থাকতে হলে লড়াই করে এগিয়ে যেতে হবে। অনেক খোঁজার পর এক অফিসে চাকরি পেয়েছিল। ওখানে বস বাবার মতো করেই মনকে শ্রদ্ধা করত। এটা দিয়ে সে নির্বিঘ্নে চলে যাচ্ছিল। কিন্তু দিন যতই যায় তার শরীরের অবস্থা ততই খারাপ হতে থাকে। ডাক্তার বলেছিল এই সময়ে একজন মায়ের ঠিকমতো খাবারের প্রয়োজন, ফল ফ্রুট ভালো মতো খেতে হবে, রেস্টের প্রয়োজন, কেয়ারের প্রয়োজন। মনের শরীরে এসব কিছুরই ঠিক নেই। তার উপর এই অবস্থায় অফিস জার্নি সব কিছু মিলিয়ে অনেক কষ্ট হয় মনের। বাচ্চার কন্ডিশনও বেশি একটা ভালো না। এই অবস্থায় রাস্তাঘাটে চলার জন্য বাহিরের মানুষের কানাঘুষা তো আছেই, কিন্তু এর ভিতরেও মনের এসব করতেই হবে, কারণ ওর উপর পুরো একটা আশ্রমের নিষ্পাপ বাচ্চাগুলো নির্ভরশীল। মন চলে যাওয়ার পর দিনই আদ্রাপ অসুস্থ হয়ে পড়েছিল। এর মধ্যেও সে নেহাকে সাথে করে মনের সব চেনা জানা জায়গায় গিয়েছিল, কিন্তু কারো কাছ থেকে মনের কোনো খোঁজ পায়নি আদ্রাপ। এরপর এসে আদ্রাপ আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিল। রুমে ঢুকতেই শুধু মনের স্মৃতি তাকে ঘিরে ধরত। আদ্রাপের নিজের জন্য কোনো চিন্তা নেই, সব চিন্তা শুধু মনকে ঘিরেই। মনের কথা ভাবতেই তার ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। সেই রাতের মাঝে আদ্রাপ অতিরিক্ত মাথা ব্যথায় সেন্সলেস হয়ে যায়। ১ সপ্তাহ হাসপাতালে থেকে এরপরে ডাক্তাররা আদ্রাপকে ইমার্জেন্সিতে ২ রাতের ভিতরেই অন্য দেশে উন্নত চিকিৎসার উপলক্ষে পাঠিয়ে দিয়েছিল। আস্তে আস্তে আদ্রাপের অবনতি হতে থাকে। তবুও ডাক্তাররা আশায় আছে আদ্রাপ হয়তো সুস্থ হয়ে উঠবে, কারণ সে ফার্স্ট স্টেপে সব কিছু জেনে গিয়েছিল আর চিকিৎসাও শুরু করে দিয়েছে। আদ্রাপ বাহিরের দেশে একটা হাসপাতালের কেবিনে শুয়ে আছে। এখানে তার চেনা জানার মধ্যে এক ডাক্তার আঙ্কেল নিয়ে এসেছিল। তার চোখগুলো বাহিরে থাই গ্লাসে জানালা দিয়ে আকাশের দিকে স্থির। আদ্রাপের এই কেবিনটা সম্ভবত ৪-৫ তলায় হবে। আদ্রাপ শোয়া থেকে আকাশের দিকে তাকিয়ে রইল। তার হঠাৎ করে ভীষণ কষ্ট হচ্ছে মনের জন্য। মেয়েটা না জানি কেমন আছে, কি করছে। এই সময়ে হয়তো আরও গুলুমুলু হয়ে গিয়েছে। মনেরই প্রতিচ্ছবি ভাসতে থাকে আদ্রাপের চোখে। ভীষণ ফাঁকা ফাঁকা লাগে তার কাছে। আচ্ছা, আদ্রাপের এই অবস্থা মন যদি জানতে পারে তখন কি করবে? মেয়েটা কি আদ্রাপের জন্য কাঁদবে? হয়তো হ্যাঁ, আবার হয়তো বা না। ডাক্তার যেদিন আদ্রাপকে তার এই অবস্থার কথা বলেছিল, সেদিন মনের জন্য তার ভীষণ খারাপ লেগেছিল আদ্রাপের। আদ্রাপ জানতো তার অনুপস্থিতি মন তার জীবন কোনো দিনও এগিয়ে নিতে পারবে না, কারণ সে যে আদ্রাপকে ভীষণ ভালোবাসে। আর আদ্রাপও চেয়েছিল তার অনুপস্থিতিতে মন যেন কিছু একটা করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। মেয়েটা মনের দিক থেকে ভীষণ নরম, সে যেন শক্ত হতে পারে। তাই তো আদ্রাপ সেদিন থেকে মনকে ইগনোর করা শুরু করেছিল। মনকে ইগনোর করে চলতে আদ্রাপের নিজেরও যেন ভীষণ খারাপ লাগতো। তবুও যে সে চেয়েছিল মন তার নিজের জীবনে সাফল্য আনুক। আদ্রাপের এই ধোকায় যেন মন অনেক শক্ত হয়ে যায়, সহজে যেন আর কাউকে বিশ্বাস না করে। তাই তো সে নেহার সাহায্য নিয়েছিল। এতেও তার ভীষণ কষ্ট হয়েছিল। সে যে মনকে কষ্ট দিতে চায়নি। নেহাকে যেদিন বউরূপে অভিনয় করে ঘরে এনেছিল, সেদিন মনের কান্নারত চোখের দিকে তাকাতে আদ্রাপের এক মুহূর্তের জন্য ইচ্ছে হয়েছিল মনকে তার বুকে জড়িয়ে নিতে। কিন্তু নিয়তি সে মনের ভালোর জন্যই এমন করেছিল। সে মনে করেছিল মন তাকে ছেড়ে কোনো দিনও যাবে না। গেলেও কয়েকদিনের জন্য তার কাছের বান্ধবীগুলোর কাছে হয়তো যাবে। কিন্তু আদ্রাপ আজ বুঝতে পেরেছে সে কত বড় ভুল করেছে। মেয়েটা যে একেবারের জন্যই হারিয়ে গিয়েছে। আদ্রাপের থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছে। সে তো এমনটা চায়নি। না জানি কেমন আছে মন। আর তার বাচ্চার কথা মনে পড়তে আদ্রাপ তার কাঁপা কাঁপা হাতটা তুলে নিয়ে আঙুল চালাতে চেষ্টা করলো। ভীষণ দুর্বল লাগে তার। তবুও চেষ্টা করে গুনে দেখলো আজ ৬ মাস হবে হয়তো মনের। সে নিজেও হাসপাতালে আছে আজ ৩ মাস। এই অসুস্থতার পরেও আরও অনেক রোগ পেয়েছে এখন। জানে না সে বেঁচে ফিরতে পারবে কিনা মনের কাছে, কিন্তু সে যে মনে প্রাণে চায় বাঁচতে। এই হাসপাতাল, ভিন্ন দেশ তার আর ভালো লাগে না। আকাশের দিকে তাকিয়ে দেখলো কতগুলো নাম না জানা পাখি পুরো আকাশ জুড়ে বিচরণ করছে মুক্তভাবে।
আদ্রাপেরও ইচ্ছে করে এমনভাবে বাঁচার। তার আর এখন নিজেকে শিকলে বন্দি বন্দি মনে হয়। সবসময় মনের সাথে কাটানো মুহূর্তগুলো চোখে ভাসে। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। আজ ওকে ফিরে পাবে কিভাবে দিনগুলো আদ্রাপ? তাদের নিয়তি এমন হলো কেন? আদ্রাপ যদি সুস্থ থাকতো তাহলে আজকের এই দিন তাদের দুজনের মধ্যে কাউকে দেখতে হতো না। কতদিন পরে সুখের সময়টা আসলো, অথচ এই সুখের সময় মন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। নেহা খোঁজ নিচ্ছে সব জায়গায়, কিন্তু মনের খোঁজ সে আর পায়নি কোথাও। কোথায় আছে মন? কেমন আছে আমার মন পাখি? আমার যে এখানে আর ভালো লাগে না। ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে তোমার কাছে ফিরে গিয়ে বুকের ভিতর বেঁধে রাখি চাঁদ। এসব ভাবতেই আদ্রাফের চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে যে তার মন পাখিকে ভীষণ ভীষণ মিস করছে। তার চাঁদ, আজ কতদিন তার চাঁদকে এক পলকের জন্য সে দেখে না। আমার চাঁদ বলেই বিড়বিড় করে উঠে আকাশের দিকে তাকিয়ে মলিন হাসলো আদ্রাপ। এখন মনে হচ্ছে আকাশেও তার মন পাখির প্রতিচ্ছবি বাজছে। সেদিকে একদিনে তাকিয়ে রইল আদ্রাপ। মনের শরীর এখন আরও অবনতির দিকে যাচ্ছে। সারাদিন অফিস করে এসেই এখন মন শুয়ে পড়ে। আগে যেই মন বাচ্চাদের সাথে একদিন না কাটিয়ে থাকতেই পারতো না, সব বাচ্চাদের নিয়ে খেলা করত, সে মন এখন আর বাচ্চাদের সাথে গিয়ে বসেও না। বাচ্চারাও তাদের মন মার দিকে তাকিয়ে থাকে। অফিস করে এসে রুম বন্ধ করে সে শুয়ে পড়ে। লিয়া প্রথম দিন মনে করেছিল হয়তো বেশি ক্লান্ত, তাই এমন করছে। কিন্তু যতই দিন যায় মন আর তেমন একটা কথা বলে না অপ্রয়োজনীয়। এখানের মন আর আগের মনের মধ্যে বিস্তর এক তফাৎ। আগের মন কত চঞ্চল হাসি খুশি ছিল। অফিস শেষ করে এসে ফ্রেশ হয়ে বাচ্চাদের নিয়ে বসতো, কিন্তু এখন আর এসব করে না। এখন মন শুকিয়ে গিয়েছে, চোখের নিচে গাঢ় দাগ পড়ে গিয়েছে। ডাক্তার বলেছিল বাচ্চার কন্ডিশনও তেমন একটা ভালো না, ফল ফ্রুট ভালো মতো খাওয়ার জন্য। কিন্তু মন মাস শেষে অফিস থেকে যা টাকা পায় সব আশ্রমেই খরচ করে ফেলে। ডাক্তার বলেছিল ঠিকমতো চেক আপ করানোর জন্য, কিন্তু মনের টাকা একদমই সীমিত। লিয়ার খারাপ লাগে ভীষণ। তার এই মা সমতুল্য বোনটার জন্য কিছু একটা করতে ইচ্ছে হয় ভীষণ। কিন্তু মন চাকরি করার পর থেকে লিয়াকে আর কোনো চাকরি করতেই দেয় না। তার দায়িত্ব শুধু বাচ্চাগুলোর কেয়ার করা। মন যতদিন বেঁচে আছে ততদিন লিয়াকে কোনো কষ্টই করতে দিবে না, এটা মনের কথা। তবুও তার চিন্তা হয়, মুনাপুর বাচ্চাটার কন্ডিশন ভালো না। মুনাপুও প্রেগনেন্সিতে অনেক কষ্ট করেছে, তার উপর অনেক রোগাও হয়ে গেছে। আদ্রাপ ভাইয়া কি মুনাপুকে এত তাড়াতাড়ি ভুলে গেল? কিভাবে পারলো? সে কি মুনাপুকে একটুও মিস করে না? এর শেষ কোথায় হবে লিয়া তা ভেবেই পায় না। এই 2 বছরের বৃষ্টি আসলেই মন জানালার ধারে এসে হাত মিলিয়ে দিত। বৃষ্টির পানিতে আর আদ্রাপ মনের এই খুশি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হেসে উপভোগ করত। আজ নিয়ে 8.5 মাসেরও বেশি আদ্রাপের দর্শন পায়নি মন। ইদানিং একটু বেশি মিস করে আদ্রাপকে। আচ্ছা, আদ্রাপ কি মনকে একটুও মিস করে না? মন চলে আসার পর কি খুঁজেছিল আদ্রাপ? মন তো বড্ড মিস করে তার আদ্রাপকে। আজকাল সময়গুলো ভালো যায় না মনের। দিনটা কোনো মতে গেলেও রাত যেন কাটতেই চায় না। রাত হলে সব অনুভূতিগুলো চোখের পানি আকারে বেরিয়ে আসে মনের। মন মলিন চোখে আকাশের দিকে তাকালো। বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। অন্ধকার ঘনিয়ে আসছে। আস্তে আস্তে আকাশে তারাগুলো ভেসে উঠে তাদের সৌন্দর্য প্রকাশ করতে চলেছে। বৃষ্টির পরও আকাশটা পরিষ্কার হয়ে গেল। তার জীবনটা যদি এমন হতো, এই সব কিছু তো যদি স্বপ্ন হতো। চোখ খুলে পাশে আদ্রাফের বাহুর মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলত। কি হতো এসব মিথ্যে হলে? আদ্রাফ মনে চোখের পাখি দিয়ে হারিয়ে যাচ্ছে, তাহলে তখনই ঘুমের মাঝে চিৎকার করে উঠে বসতো মন। আর তখনই আদ্রাফ পাশ থেকে উঠে তার মাথায় হাত বুলিয়ে নিজের বুকের মাঝে আবদ্ধ করে বলতো এসব মিথ্যে। কি হতো এই 8 মাসও যদি মিথ্যে প্রমাণ করে দিত আদ্রাফ? মনের হঠাৎ করে ভীষণ খারাপ লেগে উঠল। নিজের পেটের উপর হাত রেখে ডুকরে কেঁদে ওঠে। আমার বাচ্চা বলেই চোখ বন্ধ করে ফেলল। আপু, লিয়া রুমের দরজা থেকে এতক্ষণ মনকে দাঁড়িয়ে থাকতে দেখছিল। দরজার পাশে লাইট দিয়ে মনের দিকে তাকিয়ে ডেকে উঠল। লিয়ার ডাকে মনের খেয়াল হলো। সে চোখ মুছে হাসি মুখে লিয়ার দিকে ফিরে, ভিতরে আসো। ওখানে কেন? আপু, অন্ধকার রুম করে আছেন যে? আমার জীবনটাই তো এখন অন্ধকারে ঢাকা, আর আলো দিয়ে কি করব বলো তো লিয়া? মন বিড়বিড় করে কথাটা বলে উঠল। লিয়া তা বুঝতে না পেরে মনের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে। লিয়ার তাকানো দেখে মন মুখে হাসি টেনে বলে উঠল, অন্ধকারে দাঁড়িয়ে আকাশ দেখতে ভালোই লাগে, তাই সব তারাগুলো যখন মিটি মিটি করে জ্বলতে থাকে কি যে সুন্দর লাগে। আকাশটাকে তখন পরিপূর্ণ মনে হয়।
তারা না থাকলে অপূর্ণ লাগে, মনে হয় কি যেন নেই নেই, তাই না লিও? লিয়া মনের পাশে এসে এক পলক আকাশের দিকে তাকিয়ে মনকে জড়িয়ে ধরল। লিয়া বুঝে গিয়েছে মন তার কান্না ঢাকার জন্যই এসব বলেছে। লিয়া জড়িয়ে ধরা দেখে মন হিসকি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কি হলো হঠাৎ করে? আপু, আপনার ভীষণ কষ্ট হয় তাই না? লিয়া কাঁদো কাঁদো মুখ করে কথাটা বলল। ধুরো পাগলি, কিসের কষ্ট? এত সুন্দর একটা পরিবার আছে, তাহলে আমার কিসের কষ্ট? সারাদিন অফিস করো, এই অবস্থায় এত জার্নি করো। আরে না, একদমই না। মন লিয়ার গাল টেনে বলে উঠল, আমি তো বলছি আপু, চাকরি না হয় আমিই করি। হুম, তুমি এই বয়সে অনেক কষ্ট করেছ লিও। এখন আপু যতদিন আছি ততদিন মন দিয়ে পড়াশোনা করো, তারপর ভালো চাকরি পাবে। তখন আপু তোমার ঘাড়ে বসে বসে খাবো। তখন আপুকে চাইলেও তোমার বাসা থেকে কিন্তু বের করতে পারবে না। কোথাও যাবো না আমি তোমাকে ছেড়ে। মন হেসে হেসে কথাটা বলে উঠল। মনের কথায় লিয়াও হেসে উঠে বলে, আমিও দৌড়ে বেঁধেই রেখে দিব, কোথাও আমি যেতে দিব না ইলিয়াকে ছাড়া। মনও হেসে উঠল। এই মেয়েটা এত ভালো কেন? তার নিজেরই রক্তের সম্পর্কের কোনো বোন তাকে অপছন্দ করত, প্রতিনিয়ত মনকে অত্যাচারে রাখত। মন কাছে টেনে নিতে চাইলেও তাকে দূরে ঠেলে দিত। অথচ এই মেয়েটা কত সহজে নিজের মতো করে মিলেমিশে থাকছে। আসলেই এই দুনিয়ায় এক একজনের এক একটা রূপ। আপু খাবেন না? আসুন। লিয়া বলল, বাচ্চারা খেয়েছে? না, এখনো খায়নি। আজ আপনাকে ডাকতে আসলাম একসাথে খাওয়ার জন্য। অনেক দিন তো ওদের সাথে একসাথে খাননি, আজ খাবেন? মন মলিন হেসে সম্মতি জানিয়ে বলল, আচ্ছা, চলো তাহলে। আদ্রাপ এখন মোটামুটি সুস্থ, তার অপারেশন সাকসেসফুল। তবুও ডাক্তার আদ্রাপকে নিয়ে এখনও চিন্তিত, কারণ ব্রেন টিউমার রোগীদের মধ্যে প্রায় রোগীর অপারেশন সাকসেসফুল হয়, কিন্তু দেখা যায় কয়েক মাস না যেতেই পুরোপুরি সুস্থ রোগী হঠাৎ করে আবারও অসুস্থ হয়ে পড়ে। তবুও ডাক্তার আদ্রাপকে নিয়মিত খাবারের জন্য কিছু ওষুধ লিখে দিয়েছে, যেগুলো নিয়মমাফিক খেতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। আর মাথায় বেশি চাপ নেওয়া একদমই বারণ করে দিয়েছে ডাক্তার। চাপ নিলে হিতে বিপরীত হবে। আদ্রাপ আজ দেশে ফিরবে। কত মাস পর নিজের দেশে ফিরছে সুস্থ রূপে। তার এখন ভীষণ আফসোস হচ্ছে মনের জন্য। মেয়েটাকে সে যে করে হোক খুঁজে বের করবেই, দরকার হলে পায়ের উপর পড়ে থাকবে, তবুও ক্ষমা চাইবে। আদ্রাফের বিশ্বাস মন কোনোদিনও তার থেকে মুখ ঘুরিয়ে রাখতে পারবে না। নিজের বাড়িতে ঢুকে মায়ের সাথে কথা বলে নিজের রুমে ঢুকতেই একটি অদ্ভুত শিহরণ বয়ে গেল মনের মধ্যে আদ্রাফের। একদম পাকা। মন যাওয়ার পরেই আদ্রাফ অসুস্থ হয়ে হাসপাতালে কাটিয়েছিল এত মাস। আজ রুমে ঢুকে বুকের কোথাও একটা সূক্ষ্ম ব্যথা অনুভব হচ্ছে। আদ্রাফ ফ্রেশ হয়ে এসে ওষুধ খেয়েই শুয়ে পড়ল। মাথার ব্যথা এখনও ঠিক কমেনি। আদ্রাফ শুয়ে বিড়বিড় করে উঠল, আমি ফিরে এসেছি মন পাখি, তোমায় খুঁজে আমি বের করবই। অনেকদিন পর মন আবারও বাচ্চাদের সাথে হেসে খেলে রাতে খেলো। এতদিন তো অফিস থেকে এসে রুম বন্ধ করে শুয়ে পড়তো। মন কেমন জানি মায়া মায়া লাগছে সব কিছুতে। বাচ্চারা ঘুমিয়ে গেলে মন আর লিয়ে রুমে চলে আসলো। বাচ্চারাও আজ ভীষণ খুশি ছিল, কারণ তাদের মন মা অনেকদিন পর আবারও তাদের সাথে হেসে মেতে খাবারগুলো খেলো একসাথে। লিও ভীষণ খুশি এর জন্য। মনের মুখে অনেক দিন পর সত্যিকারের হাসি দেখেছে সে, কিন্তু মনের ভিতরে ভিতরে ভীষণ খারাপ লাগছে। সব দুর্বলতা যেন ঘিরে ধরতে চাইছে। চোখগুলো ঝাপসা হয়ে আসছে বারবার। কেন জানি ভীষণ কান্না পাচ্ছে তার। আদ্রাপকে একবারের জন্য হলেও দেখার ইচ্ছে হচ্ছে, অন্তত মানুষটা ভালো আছে কিনা তা যদি দেখতে পারতো মন। বুকের কোথাও ভীষণ ব্যথা হচ্ছে। মনের এত মাসের মধ্যে আজকে খুব বেশি মনে পড়ছে আদ্রাপকে। বড্ড ইচ্ছে হচ্ছে আদ্রাপ সব ছেড়ে ছুড়ে মনকে যেন এসে বলুক, মন পাখি, এসব কিছু মিথ্যে ছিল। এই আদ্রাফের হৃদয়ের কুঠুরিতে তো শুধুই তার সাথ ছিল, আছে আর থাকবেও। তোমার নাম আমার হৃদয়ে খোদাই করা সাথ। মনও তখন এই 8 মাসে সব কিছু বলে আদ্রাফের বুকে ঝাঁপিয়ে পড়তো, আর আদ্রাফও মুচকি হেসে মনকে তার বুকে আঁকলে নিত। এসব ভাবতে মনের ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা দেখাতে লিয়া মনের পাশে এসে শুয়ে পড়তেই মনও শুয়ে পড়ল। আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি জমালো। মাঝরাতে কারো গোঙানির শব্দে লিয়ার ঘুম ভেঙে যায়। সেই পাশ ফিরে দেখতে পেল মন ঘুমাচ্ছে। মন এক হাতে বিছানার চাদর খামছে ধরে অন্য হাতে লিয়াকে ডাকার চেষ্টা চালাচ্ছে। মুখ দিয়ে আওয়াজ বের করার শক্তিটুকুও পাচ্ছে না। লিয়া উঠে বিছানার দিকে তাকাতে স্তব্ধ হয়ে যায়। লিয়া একটি মেয়ে এত রাতে যে কী করবে তাই ভেবে পাচ্ছে না। তবু এত কিছুর মাঝে তার একমাত্র একটি চিন্তা,
মনকে যে করে হোক হসপিটালে নিয়ে যেতে হবে, যত দ্রুত সম্ভব। লিয়া আর কোনো উপায় না পেয়ে মনকে ওই অবস্থায় রেখে দ্রুত বেরিয়ে যায়। এই মাঝরাতে কোথাও কোনো গাড়ি তেমন নেই। কি করবি লিয়া তাই ভেবে পাচ্ছে না। অবশেষে অনেক কষ্ট করে একটা গাড়ি পেয়েছে, ওটা করে মনকে হসপিটালে নিয়ে গেল লিয়া। হাসপাতালে মনের কন্ডিশন দেখে ডাক্তাররা ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে যায়। মনকে নিয়ে যাওয়ার পথে লিয়া তার হাত ধরে রেখেছিল। থিয়েটারে মনকে ঢুকে নেওয়ার পরপরই ডাক্তাররা সব কিছু শুরু করে দেয়। মনির কি আর আদ্রাফের হাতের বেলি ফুলের মালা মাথায় গোজা হবে না? আর কি কোনোদিন আদ্রাফের কাছে কিছুর আবদারও করা হবে না? আর কি কোনোদিন একসাথে চন্দ্রবিলাস করা হবে না? শেষবারের মতো আদ্রাফের মুখচ্ছবি তার চোখের সামনে ভেসে উঠতেই মনের কান্নারত মুখে ঠোঁটের কোনায় এক সিলতে হাসি দেখা গেল। ভালো থেকো আদ্রাফ, ভীষণ ভালোবাসি বলে মন বিড়বিড় করে ওঠে। চোখ বন্ধ অবস্থায় সাদা কাফনে মোড়ানো মৃতদেহটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল রিয়া। সে ভাবেও নি মনিভাবে তাকে ছেড়ে না ফেরার দেশে চলে যাবে। রিয়া এক নজর তার কোলে থাকা বাচ্চাটার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে পাশেই মনের মৃতদেহটির দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল। বাচ্চা কি সুন্দর করে লিয়ার দিকে তাকিয়ে আছে। আজ যদি মন বেঁচে থাকতো তাহলে এই দিনটা সবচেয়ে বেশি খুশির দিন হতো। মন আর আদ্রাফের চেহারা নিয়ে বাচ্চাটার চেহারা। মনের মেয়ে হয়েছে। মনের ইচ্ছে ছিল তার প্রথম সন্তান যেন মেয়ে হয়। কতই না কষ্ট পেয়ে না ফেরার দেশে চলে গেল মন। মনের কন্ডিশন ভালো না থেকে 8 মাসে ডাক্তাররা রিস্ক নিয়ে অপারেশন শুরু করে দিয়েছেন। ডাক্তার থিয়েটার থেকে বের হয়ে লিয়ার হাতে মেয়েটাকে তুলে দিল। লিয়া মনের কথা জিজ্ঞেস করতে তার চোখ আটকে যায় মনের নিথর দেহটির দিকে। মেয়েটার কি ভাগ্য, সবার জন্য কতই না কষ্ট করেছিল, অথচ মেয়েদের এই মা হওয়ার সুখের সময়টাতে হারিয়ে গেল। এসব ভাবতে ডুকরে কেঁদে উঠল। সকাল হয়ে গেছে অনেক আগেই। অ্যাম্বুলেন্সটি আশ্রমের গেট দিয়ে ঢুকতে সব বাচ্চারা ছুটে আসলো। মনের দেহটি বের করতে তারা থমকে যায়। কথা ছিল মনমা তাদের জন্য আরেকটি সঙ্গী আনবেন। তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাদের মনমা আর কোনো দিনও আসবে না, তাদের সাথে খেলবে না। মনের সব কার্য সম্পূর্ণ হওয়ার পর লিয়া বাচ্চাটিকে নিয়ে রুমে ঢুকলো। সে বুঝতে পারছে না কিভাবে তার মোনাপুরের শেষ অস্তিত্বকে রাখবে। অবশ্য ডাক্তাররা সব বুঝিয়ে দিয়েছে, তবুও একটা ভয় আছে। মা ছাড়া বাচ্চার একটা এক্সট্রা কেয়ারের কথা বলে দিয়েছে ওরা। লিয়া রুমে ঢুকতেই একরকম শূন্যতা অনুভব করলো। কালকেও তো তার আপু এখানে ছিল, কালকে রাতে তো কতই না হাসি খুশি ছিল। কি নিস্তব্ধ হয়ে আছে রুমটা। এই রুমটাই তার আর মোনাফুর কত হাসি খুশি সাক্ষী। এখন একেবারে সব কিছু থেকে মুক্তি নিয়ে পাড়ি জমালো না ফেরার দেশে। আর কোনোদিনও আসবে না তার মোনাফু। এসে লিউ বলে আর কোনোদিনও ডাকবে না। বাচ্চাটিকে কোল থেকে নামিয়ে বিছানার উপর রাখলো। কি সুন্দর করে ঘুমিয়ে আছে। আজ এই জায়গায় মোনাফু থাকলে যে কি করতো। লিয়া দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। লিয়া উঠে আলমারির সামনে যায়। আলমারি খুলে মনের কাপড় চোপড়গুলো নেড়ে নেড়ে দেখছিল। হঠাৎ করে একটা দুইটার দিকে চোখ পড়ল লিয়ার। লিয়া খুব যত্ন সহকারে চিঠিগুলো নিল। তার মোনাফুর লেখা চিঠি, অথচ আজ সে বহু দূরে। লিয়া চিঠি দুইটা হাতে নেয়। একটার উপর লিয়ার আর একটার উপর মনের আদ্রাফ দেওয়া। লিয়া তার নামে চিঠিটা খুলে পড়তে শুরু করলো। লিউ, আমার ছোট বোন, আমার কেন জানি না মনে হচ্ছে আমি আর বেশি দিন নেই। ডাক্তার বলেছে আমার আর বেবির কন্ডিশন তেমন একটা ভালো না। 6 মাস চলাকালীন সময়ে ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু আমি বসে থাকতে পারিনি। এতগুলো নিষ্পাপ বাচ্চাকে আমি যখন ফুটপাত থেকে তুলে এনেছিলাম তখনই শপথ করেছিলাম এই এতিম বাচ্চাগুলোকে কোনো দিন কষ্ট দিব না। এখন যদি আমি চাকরি ছেড়ে দেই তাহলে ওরা বাঁচবে কীভাবে? মাঝপথে কীভাবেই বা তাদেরকে ছেড়ে দেই। আমার অনেক ইচ্ছে ছিল এই আশ্রমটা একদিন অনেক বড় করব। কিন্তু দেখো হয়তো বা আর কিছুদিন পরে আমার আর কোনো অস্তিত্বই থাকবে না। তুমি আপুর জন্য অনেক কিছু করেছ। যদি কখনো আমি না থাকি তাহলে আশ্রমটাকে নিজের মতো করে গুছিয়ে নিও। তুমি একবার বলেছিলে না আমি হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গিয়েছি কেন? এটার উত্তর কি জানো? ওই দিন আমি চেক আপের জন্য গিয়েছিলাম। ডাক্তার বলেছিল আমার মেয়ে হবে, আমি মেয়ের মা হব। ওই দিন আমার সবচেয়ে খুশির দিন হওয়ার কথা ছিল, কিন্তু ডাক্তার এরপর বলেছিল আমার লাইফ রিস্ক হবে যদি এভাবে চলতে থাকে। কিন্তু আমার তো কিছু করার ছিল না। আমি যদি না থাকি আমার মেয়ের নাম দিও তুমি আদ্রিয়া, আদ্রাফের নামের সাথে মিলিয়ে রেখো। যদি কোনোদিন আদ্রাফকে দেখো তাহলে আমি আরেকটি চিঠি রেখে গেছি, ওটা দিও। আর নেহাকে দেখলেও বলিও ক্ষমা করে দিয়েছি। সে তো আমাকে ছোট থেকে বোনের মতো আগলে রেখেছিল, তার উপর কিভাবে রাগ করে থাকতে পারি বলো? আর আমার একটা অনুরোধ, আমার মেয়েটাকে তুমি আগলে রেখো লিও। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আশ্রমের বাচ্চাগুলোকে একটু দেখিও, ওদের তো আর আমরা ছাড়া আর কেউ নেই। আল্লাহ হাফেজ। লিয়া চিঠিটা পড়ে ডুকরে কেঁদে উঠল।
যাওয়ার সময়ও আমাদের কথাটাই ভেবে গেলে আপু, নিজের কথাটা একটুও ভাবলে না? বিড়বিড় করে লিয়া কেঁদে উঠল। লিয়া বিছানার দিকে এগিয়ে গিয়ে বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে কান্নারত মুখেই মলিন হেসে বলে উঠল, আদ্রিয়া, মুনাফুর আদ্রিয়া। আদ্রাব যেখানেই পারে মনকে খুঁজতে থাকে, কিন্তু আফসোস মনের চিহ্নও কোথাও পায় না। অপরাধবোধ প্রতিনিয়ত ঘিরে ধরে থাকে। দিন কাল আর ভালো লাগে না তার। এই সব কিছু থেকে আদ্রাবকে একমাত্র তার মন ফাঁকি বের করতে পারবে, কিন্তু তার মন ফাঁকির খোঁজ কোথায় পাবে সে? তার যে মন ফাঁকিকে ছাড়া চলতে ভীষণ কষ্ট হচ্ছে। ইদানিং মাথা ব্যথাটা আবারও উঠে তার। আদ্রাব ভাবে বেশি চাপের ফলে হয়তো বা এমন হচ্ছে। আদ্রাব ঠিক করলো কাল সকালে আবারও যেতে হবে এখানকার হাসপাতালে ডাক্তারটার কাছে। আর কিছু না ভেবে আদ্রাব ওষুধ খেয়েই শুয়ে পড়ল। আদ্রিয়ার গা কাঁপানো জ্বর এসেছে। লিয়া কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। এত ছোট বাচ্চার গায়ে এত জ্বর, এমনিতে মা ছাড়া তার উপর এমন জ্বর। লিয়া ওই রাতেই হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ওখানে গিয়ে আদ্রিয়াকে ডাক্তাররা ভর্তি করিয়ে ফেলল, কারণ অবস্থা খুবই খারাপ আদ্রিয়ার। লিয়ার তো ভীষণই কান্না পাচ্ছে এই ভেবে যে তার মুনাফুর অস্তিত্বকে সে ভালোভাবে হয়তো সামলে রাখতে পারছে না। আদ্রাব সকালে উঠেই ফ্রেশ হয়ে টেবিলে বসতে তার মা এসে নাস্তা দিয়ে বলল, যত তাড়াতাড়ি পারিস মনকে ঘরে নিয়ে আয় বাবা, আমার যে আর ভালো লাগে না এই ঘরে, দমটা আমার যেন বন্ধ বন্ধ লাগে। আদ্রাব এক দৃষ্টিতে তাকিয়ে তার মাকে হ্যাঁ বোধক সম্মতি জানিয়ে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। যেতে যেতেই ভাবে, এতদিনে বুঝতে পারল মা মন কী জিনিস ছিল। আদ্রাব হাসপাতালে পৌঁছে গাড়ি পার্ক করে ঢোকার গেটেই লিয়াকে দেখতে পায়। আদ্রাব দ্রুত হেঁটে লিয়ার কাছাকাছি গিয়ে লিয়াকে ডাক দিল। লিয়ার হঠাৎ করে মনে হলো তার নাম ধরে কেউ একজন ডাকছে, কিন্তু এখানে তো লিয়া চেনা জানা তেমন কেউ নেই। তাই সে ভ্রম ভেবে পা বাড়াতে নিলে আবারও সে ডাক। লিয়া পিছন ফিরে এতদিনে তার আদ্রাব ভাইয়াকে দেখে থমকে দাঁড়ালো। মানুষটা অন্যরকম হয়ে গিয়েছে। চোখের নিচে গাঢ় কালো দাগ, চুলগুলো উস্কো খুস্কো, মনে হচ্ছে যেন অনেক দিন দাড়ি কাটেনি। এখন এই জায়গায় মুনাফু থাকলে নিশ্চয়ই আদ্রাব ভাইয়াকে বকা দিয়ে বলতো, এ কি চেহারার হাল করেছ, আগে সব পিটপাট করে এসো, না হলে আমি আর কথাই বলবো না। এ বলে হয়তো বা মুখটাও ঘুরিয়ে নিত। আরে লিয়া। আদ্রাফের পরপর কয়েকবার ডাকে লিয়ার খেয়াল হলো। লিয়া এক নজর আদ্রাফের দিকে তাকিয়ে আবারও পা বাড়াতে নিলে আদ্রাফ তার পথ আটকে ধরল। কথা বলবে না ভাইয়ার সাথে? আচ্ছা রাগ করেছ খবর নিতে পারিনি বলে? জানো, এই 2 বছর আমি ভীষণ ব্যস্ত ছিলাম, তাই তো তোমার সাথে একবারও কথা বলতে পারিনি। কিন্তু মন ফাঁকি ঠিকই তোমার খবর বলতো আমায়। হ্যাঁ, এতই ব্যস্ত ছিলেন যে আমার মুনাফুকেও ছেড়ে দিলেন। মানে? কিছু না, এই বলে লিয়া দ্রুত সিঁড়ি বেয়ে উপরে আদ্রিয়াকে যে কেবিনে রেখেছিল সেখানে যাওয়ার উদ্দেশ্যে উঠতে লাগলো। সে এখানে নিচের দোকান থেকে কিছু জিনিস কিনতে এসেছিল। এদিকে লিয়ার কথাগুলো আদ্রাব কিছুই বুঝতে পারছে না। সে প্রথমে মনে করেছিল এই 2 বছর লিয়ার খবর নেয়নি বলে সে রাগ করে কথা বলছে না, কিন্তু তা না। আচ্ছা লিয়া মনের কথা কিভাবে জানে? ও শিট, তার মানে মন লিয়ার সাথেই ছিল। সব জায়গায় মনকে খুঁজলেও লিয়ার কথা আদ্রাবের মাথায় ছিল না। তার মানে এতদিন পর সে তার মন পাখির খবর পাবে, ওকে দেখতে পাবে। কতদিন পর তার সাথকে সে কাছে পাবে, এ ভেবে সে লিয়ার পিছনে দ্রুত পায়ে হাঁটা শুরু করলো। লিয়া স্তব্ধ। আদ্রিয়াও তাকে এভাবে ছেড়ে চলে যাবে তা সে ভাবেনি। সে আদ্রিয়ার দিকে এক নজরে তাকিয়ে দুহাত বুক চেপে ধরে কেঁদে উঠল। কেন হলো এমন? মুনাফুর মতো আদ্রিয়াও 2 দিনের মধ্যে এভাবে ছেড়ে চলে যাবে? পাশে আদ্রাব দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না বাচ্চাটি কে। হয়তোবা লিয়ারও হতে পারে। আদ্রাফের ভীষণ খারাপ লাগছে, এত ছোট্ট একটা বাচ্চা সবাইকে ছেড়ে এভাবে চলে যাবে। তখন আদ্রাব কেবিনের সামনে এসেই দেখলো লিয়া বাচ্চাটিকে কোলে নিয়ে কান্না করছে। এরপর খুব দ্রুত ডাক্তারের কাছে ছুটল। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে দুঃখিত বলে দেয়, প্রেগনেন্সি চলাকালীন সময়ে অনেক জার্নি আর অন্যান্যর জন্য বাচ্চাটির মায়ের মতোই অবস্থা। লিয়া আদ্রিয়াকে কোলে নিয়ে কিছুক্ষণ এক নজরে তাকিয়ে রইল আদ্রিয়ার মুখের পানে। নীরবে চোখের পানি বিসর্জন দিচ্ছে সে। কিছু সময় বাদে লিয়া আদ্রাফের সামনে গিয়ে আদ্রিয়াকে আদ্রাফের কোলে তুলে দিল। লিয়া আদ্রিয়ার দিকেই তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, শেষবারের মতো আপনার শেষ অস্তিত্বকে দেখে নিন ভাইয়া।
আদ্রাব যেন বিস্ময়ের চরম পর্যায়ে চলে গেল। সে কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, শেষ অস্তিত্ব মানে? মুনাফুর শেষ অস্তিত্ব আদ্রিয়া। লিয়া কোনোরূপ ভঙ্গিমা ছাড়াই বলল। আদ্রাব স্তব্ধ। এটা তার মেয়ে, তারই কলিজার টুকরো, তাদেরই ভালোবাসার টুকরো। তার কলিজার টুকরোটা আর নেই। কি আফসোস, বাবা হয়ে তার কলিজার নিথর দেহ হাতে। আদ্রাব আদ্রিয়ার ছোট্ট দেহটা বুকে জড়িয়ে ধরে রাখলো। তার ছোট্ট কলিজাটা আর বেঁচে নেই। এটা যেন আদ্রাফের বিশ্বাসই হতে চাইছে না। আদ্রাফ এক দৃষ্টিতে আদ্রিয়ার দিকে তাকিয়ে আছে। কি সুন্দর মায়াবী মুখশ্রী, একদম মনের মতোই। মনের কথা মনে পড়তে আদ্রাফ চারদিকে চোখ ঘুরিয়ে দেখলো। মনকে কোথাও না দেখে আদ্রাফ লিয়ার দিকে তাকালো। মন পাখি কোথায়? কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো আদ্রাফ। লিয়া কোনো কথা না বলে আদ্রাফের কাছে গিয়ে বলল, ভাইয়া উঠুন, আমার সাথে আসুন। আদ্রাফ লিয়ার কথা ভালোভাবে বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। মন আপুকে দেখতে চেয়েছিলেন না? আসেন আমার সাথে। আদ্রাফ আদ্রিয়াকে বুকে জড়িয়েই হাঁটতে লাগলো। সে এখনও বিশ্বাস করতে পারছে না আদ্রিয়ার বেঁচে নেই। তার মনে হচ্ছে এই তো ঘুমিয়ে আছে তার পরিটা। আদ্রিয়াকে দাফনের পরেই আদ্রাফ ভীষণভাবে ভেঙে পড়ল। লিয়া আদ্রাফকে নিয়ে আশ্রমের গেট দিয়ে ঢুকতেই কতগুলো বাচ্চা লিয়াকে এসে ঘিরে ধরল। আমাদের বোন কই? লিয়া আন্টি, সবার সমচ্ছরে বলে উঠল। লিয়া হাঁটু মুড়ে বসে কান্নায় ভেঙে পড়ল আর বলল, সেও তোমাদের মুনমার কাছে চলে গিয়েছে। বাচ্চাগুলো কে বুঝলো বোঝা গেল না। ওরা পথ ছেড়ে দিয়ে চলে গেল। লিয়া উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে বলল, জানেন ভাইয়া, এটা আমাদের মুনাফুর আশ্রম। আপনাকে সারপ্রাইজ দিবে ভেবেছিল, কিন্তু আফসোস। লিয়া একটা মলিন হাসি দিল। আদ্রাফ লিয়ার কথা কিছুই যেন বুঝতে পারল না। তার মাথায় কিছুই ঢুকছে না। মাথা ব্যথাটা যেন আরও বাড়ছে। তার সাদ কই? তার এখন সাদকে ভীষণ প্রয়োজন। লিয়া একটা রুমের ভিতর ঢুকে আদ্রাফের হাতে একটা চিঠি তুলে দিল। আদ্রাফ চিঠিটা হাতে নিয়েই বলল, কি এটা? আর আমার সাদ কোথায়? আপনার সাদ আর নেই। মুনাফু এখন আকাশের সাদ হয়ে গিয়েছে। মুনাফু আপনার জন্য রেখেছিল এটা। লিয়া বলে রুম থেকে বেরিয়ে চলে যায়। আদ্রাফ থমকে গেল। কি বলছে লিয়া? এটা পাগল হয়ে গিয়েছে নাকি? তার এখন কেন জানি ভীষণ ভয় করছে। আদ্রাফ কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলল। প্রিয় আদ্রাফ, নিশ্চয়ই ভাবছেন এত কিছুর পরেও প্রিয় কেন বললাম, তাই তো? আমি আপনাকে কোনোদিনও ভুল ভাবিনি, আর ভাববও না। সব কিছুর পরেও আপনি আমার প্রিয়ই থাকবেন, অন্ততই 3 বছরের জন্য হলেও। আপনার সাথে কাটানো এই 3 বছর আমার জীবনের সেরা দিন ছিল। অনেক দিন আপনাকে ভুলে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি বরাবরই ব্যর্থ আদ্রাফ। আপনাকে আমি এক মুহূর্তের জন্য বলতে পারিনি। তাই তো আজ অনেক দিন পর এসে চিঠি লিখতে বসলাম। কারণ কেন জানি না মনে হচ্ছে আমি আর আপনার সাথে সেই সুখের দিনগুলোর মতো আর কোনো সময় পাবো না। আপনি হয়তোবা ভালোই আছেন, তাই আর আলাদা করে জিজ্ঞেস করিনি। জানেন, ডাক্তার বলেছেন আমার একটা ফুটফুটে মেয়ে হবে। আমি তো সেই খুশি হয়েছি খবরটা শুনে। কিন্তু এরপর বলেছেন এভাবেই যদি চলতে থাকি তাহলে আমার রিস্ক আছে। কিন্তু কি করব বলেন? আমি এত মাসুম বাচ্চাগুলোর মা হয়েছি, মাঝপথে ওদের কি করে ছেড়ে দেই? আমি যদি চাকরি না করি তাহলে ওরা কিভাবে চলবে? আচ্ছা, এসব বাদ দেন, বেশি কথা হয়ে যাচ্ছে। অনেক দিন আপনার সাথে কথা হয়নি, তাই ইচ্ছে করেই ডায়েরি নিয়ে সব লিখে ফেলি। আচ্ছা, আপনার কি আমাকে মনে পড়ে আদ্রাফ? আমার ভীষণ মনে পড়ে আপনাকে। আমার হৃদয়ে যে শুধুই আপনার নাম খোদাই করে লেখা, মনের আদ্রাফ। জানেন, আমি আমাদের মেয়ের জন্য একটা নাম ঠিক করেছি, সেটা হলো আদ্রিয়া। নামটা সুন্দর না? আপনার আদ্রাফের সাথে মিল রেখে এই নামটা। আজকে ভীষণ দুর্বলতা গ্রাস করছে, ঝাপসা ঝাপসা লাগছে সব কিছু। বাচ্চাগুলোর সাথে তেমন একটা কথা বলতে ইচ্ছে হয় না। তারা তো বেজায় রাগ করে, তাদের মন নাকি তাদের আর দেখতে পারে না। আচ্ছা, বলতে ভুলে গিয়েছিলাম, এই আশ্রমটা করার পিছনে পুরো ক্রেডিট কিন্তু আপনার। ফারহান আদ্রাফের ওরফে মনের আদ্রাফের। ভেবেছিলাম এই আশ্রমটা করার কয়েকদিন পর আমাদের বিবাহবার্ষিকীতে আপনাকে সারপ্রাইজ দিব। যখন বাচ্চাগুলো দেখবেন তখন আমাদের মধ্যে আর অপূর্ণতা লাগবে না। অনেক বেশি বলে ফেলেছি আজ। ইদানিং যেদিকে তাকাই আপনার প্রতিচ্ছবি বাসে। ইদানিং ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে আপনার কাছে গিয়ে আপনার বুকের উপর ঝাঁপিয়ে পড়ি। কতদিন আপনাকে দেখা হয় না, কতদিন আপনার মুখ থেকে চাঁদ শোনা হয় না। জানি না এটা আপনার হাতে পড়বে কি না। আর যখন পড়বে তখন হয়তো আর আমি থাকবো না। এই কাঁদবেন না একদম।
আমার জন্য। আপনি কাঁদলে কিন্তু আমি ওই দূরাকাশ থেকে দেখব। তখন আমার ভীষণ খারাপ লাগবে। আমার রাত্রি আমাকে দেখে রাখবেন। আশ্রমের বাচ্চাগুলোকে দেখিয়েন একটু। আপনাদের উপর আমার কোনো অভিযোগ নেই। ক্ষমা করে দিয়েছি। আমার ভালোবাসায় হয়তো কোনো ঘাটতি ছিল, তাই অপূর্ণই থেকে গেল। ভালো থাকবেন। নিজের যত্ন নিন প্রিয় আদ্রাপ। মন। চিঠিটা পড়ে আদ্রাপ স্তব্ধ। মনে হচ্ছে যেন সব কিছু থমকে গেল আদ্রাপের। তার মন ফাঁকি আর নেই। আদ্রাপ হাঁটু মুড়েই বসে পড়ল। কান্নায় ভেঙে পড়ল। কাকে সে চাঁদ বলে ডাকবে? এভাবে অভিমান করে চলে গেল। আদ্রাপ যা কিছু সামনে পাচ্ছে সব কিছুই ছুঁড়ে ছুঁড়ে মারছে। তার চাঁদ যে তাকে এভাবে একা করে দিয়ে চলে যাবে তা কোনোদিনও কল্পনাও করেনি আদ্রাপ। মন পাখির এত তাড়া ছিল যে সত্যিটা জেনেও গেল না। ভীষণ মাথা ব্যথা করছে। একসময় আদ্রাপ ওখানে চিঠিটা হাতে মুঠো বন্দি করেই লুটিয়ে পড়ল মেঝেতে। লুটিয়ে পড়ার পরও এক দৃষ্টিতে তার হাতের চিঠিটার দিকে তাকিয়ে রইল। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। একসময় স্থির হয়ে গেল। আখি যুগল বন্ধ হয়ে গেল আদ্রাপের। কেটে গেল একটি বছর। সময় নিজ ধাপে বহমান, কারোর জন্যই থেমে থাকে না। লিয়া দাঁড়িয়ে আছে আদ্রাপ, মন আর আদ্রিয়ার কবর থেকে একটু দূরে। সেদিন আদ্রাপ চিঠিটা পড়ে সেন্স হারিয়ে ফেলেছিল। ডাক্তাররা তাকে বেশি চাপ নিতে বারণ করেছিল, কারণ কিছুদিন আগে তার অপারেশন হয়েছে। অবস্থা খারাপ দেখে সাথে সাথে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছিল আদ্রাপকে। সেই রাতে সে সব ছেড়ে তার মন পাখির কাছে পাড়ি জমায়। এত ভালোবাসা তাদের দুজনের মধ্যে, অথচ কেউ কারণটাই জানতো না। দুজন দুজনকে দুমেরু থেকে ভালোবেসে গিয়েছিল। লিয়ার চোখে পানি গড়িয়ে পড়ছে। অদূরে ওদের কবরের সামনে লিয়ার স্বামী শুভ্র দাঁড়িয়ে জিয়ারত করছে। লিয়ার স্বামী এসে ডাক দিতে লিয়া ফিরল। শুভ্র মুচকি হেসে বলল, মুনাফু আর আদ্রাপ ভাইয়ের ভালোবাসা খাঁটি বলে ওরা একজনের কাছ থেকে আরেকজন আলাদা থাকতে পারেনি। দেখো কি সুন্দর ঘুমিয়ে আছে তিনজনই একসাথে। মন আদ্রাপ এই দুটো নরনারীর ভালোবাসার মানে বুঝিয়ে দিয়ে গিয়েছে। ভালোবাসা হচ্ছে আফসোস, ভালোবাসা হচ্ছে দীর্ঘশ্বাস, ভালোবাসা মানে অপূর্ণতা, ভালোবাসা মানেই মন আদ্রাপ। সবার ভালোবাসা পূর্ণতা পায় না, তেমনি মন আদ্রাপেরটাও পায়নি হয়তোবা, বা নিয়তি সহায় হয়নি। তাই তো দুজন দুই প্রান্ত থেকে এত ভালোবাসার পরেও পূর্ণতা পেল না। তো ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।